নমস্কার। আরও গল্প চ্যানেলে আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম কল্লোল লাহিড়ী লেখার উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। গত পর্বগুলিতে আমি মোট 5টি পর্ব পড়ে শুনিয়েছি। আজ পড়ে শোনাব এই উপন্যাসের 6ষ্ঠ পর্ব, চিংড়ির হলুদ গালা ঝোল। কলাপোতা গ্রামটার পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খাল, বিল, পুকুর। সবুজ জংলা ঝোপের পাশে সন্ধ্যামণি ফুল, হেলেংচার লতা, উঠোনের কোণ ঘেঁষে কাঠ চাপা, পঞ্চমুখী জবা, সদরের মুক্তায় শিউলি। সাদা আঁচলের মতো পড়ে থাকে ফুলগুলো। উঠোনের মাঝখানে বড় তুলসী মঞ্চ। অষ্টপ্রহরের সময় ঘুরে ঘুরে কীর্তন হয় সেখানে। বাড়ির পেছনে আছে নারকেল গাছ বেয়ে ওঠা চুই ঝাল। রান্নায় এতটুকু ঝালের দরকার হলে মা টুক করে গিয়ে ছোট্ট ডাঁটি পেরে নিয়ে আসে, একটু ছেঁচে ফেলে দেয় ঝোলের মধ্যে। নারকেল গাছটা সোজা রেখে এগিয়ে গেলে পুঁইয়ের মাচা, তার ডগাগুলো বর্ষার জল পেয়ে যেন আকাশের দিকে মুখ করে আছে আরো বৃষ্টির আকাঙ্ক্ষায়। পুঁই মাচাকে বাদিকে রেখে কয়েক পা হাঁটলেই কলকাতা থেকে আনা দাদুর ডালিম গাছ। তার পাশেই ঠাম্মার নিজের হাতে আদর করে বসানো গন্ধরাজ লেবু, কালনার আতা। এইরকম সাজানো গোছানো বাড়ি এই গ্রামের অনেকেরই আছে। অবস্থা সম্পন্ন গেরস্থ হিন্দু বাড়ির ঘরদোর সাজানো একরকমের, আবার অভিজাত মুসলিম বাড়ির অন্দরের সাজ ভিন্ন ধরনের। ইন্দুবালার মনে আছে, মনিরুলের বাড়ির পিছন দিকে একটা বড় পুকুর ছিল, তার পিছনে বাঁশঝাড়, তারপর আদি গন্ত ধান ক্ষেত। গ্রামের অনেকের বাড়িতেই বড় করে কাটানো পুকুর কিংবা ডোবা ছিল, আর সেগুলিতে ছিল বিস্তর মাছ। গেরস্থলের জলটুকু ওই পুকুর বা ডোবাগুলোই মিটিয়ে দিত। তখন আর টিউবওয়েল কোথায়! সেই হাতে চাপা কলগুলো আসতে অনেক দেরি হয়েছে। ইন্দুবালার তখন সবে বিয়ের কথা চলছে। গ্রামে প্রায় সবার বাড়িতে থাকলেও ইন্দুবালাদের বাড়িতে কোনো পুকুর বা ডোবা ছিল না। কেন ছিল না সেটা নিয়ে একটা গল্প সে ছোট্ট থেকে শুনে আসছে। কিন্তু সেই গল্পের প্রবেশ করার আগে এই মুহূর্তে ইন্দুবালা কি করছে সেটা জেনে নেওয়াটা আখ্যানের ক্ষেত্রে জরুরি। বর্ষা এবার দেরিতে শুধু নয়, আষাঢ় পার করেও দেখা দিচ্ছে না। ভ্যাপসা গরমে সবার নাজেহাল দশা যখন মধ্য 70-এর ইন্দুবালার অবস্থা কি হতে পারে তা তিনি যেন নিজেই বুঝে নিতে চাইছিলেন বিকেলের দিকে মেঝের ওপর শুয়ে। কিছুক্ষণ আগে শেষ খদ্দের ভাত খেয়ে চলে গেছে। যা বাকি ছিল হাড়ি চেঁচে পুছে খাওয়ানো হয়েছে বাজারের ভিখিরিদের। এমনকি কালু, ভুলু, নেলু, বাজারের যে হরেক নামের বিড়াল এবং কুকুর আছে তাদেরও পাতের উচ্ছিষ্টাংশ এক জায়গায় জড়ো করে ধনঞ্জয় খাওয়ায়। লক্ষ্মী নিজে হাতে শুরু করেছিল। সেই প্রথা আজও দিব্য বহাল আছে। সবই ঠিক ছিল, এর সাথে যদি বাড়ির সঙ্গে একটা পুকুর থাকতো, তাহলে বেচারা ধনঞ্জয়কে কর্পোরেশনের ছিটছিড়ে জল পোড়া কলে ওই অতক্ষণ ধরে বাসন মাজতে হতো না। আজ অনেক ভোরে প্রচন্ড গরমে ঘুম ভাঙার পরেই কেমন যেন বোঝদের পুকুরটার কথা মনে পড়ছে তার। পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষকে, এমনকি শাশুড়ি যে পালা পার্বণে গঙ্গা স্নানে নিয়ে যেত তাও। সকাল হতে না হতে আজ নিজে থেকেই কেমন যেন ডুব দিয়ে স্নান করার বাসনা মনের মধ্যে জাগছিল ইন্দুবালার। কত দিন গভীর গহন জলে ডুব দেননি তিনি। এই সময় তো কপোতাক্ষের একুলুকুল ভাসে। গভীর রাতে জলের আওয়াজ যেন দৌড় পর্যন্ত এসে কলকল করে কত কথা শুনিয়ে যায়। বোঝদের পুকুরের জল আরো ঘন সবুজ রং নিয়ে ভারী হয়ে ওঠে। পাশের ঝোপ থেকে অনবরত ডেকে চলে ঝিল্লি। ভিজে গায়ে বাড়ি ফিরতে স্যাঁত স্যাঁত করে ওঠে গা।
ইন্দুবালার হঠাৎ আজ কেমন যেন ইচ্ছে হলো অমন বৃষ্টি ভেজা ঝোপে ঢাকা মাটির রাস্তা দিয়ে স্নান করে ফিরতে। কিন্তু সে পথ কোথায় পাবেন তিনি ছেনুমিত্তির লেনে? আজ অনেক সকালে ঘুম ভেঙে তাই নিচে চলে এসেছিলেন। ধনঞ্জয়, ও ধনঞ্জয়, ওঠ না বাবা, আমাকে একটু গঙ্গা স্নান করিয়ে এনে দে। ধনঞ্জয় চোখ কচলায়, ধর্মর করে উঠে বসে। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? রোজ রাতে ঘিসঘিসে গা গরম থাকে তোমার, ডাক্তারের ওষুধ খাচ্ছ, তার উপর তোমাকে নিয়ে গঙ্গা স্নানে গিয়ে আমার নিজের গঙ্গা প্রাপ্তি হোক, তাই না? তোমার ছেলেরা এসে আমাকে দুর্মুষ করুক, হবেক নাই। ধনঞ্জয় বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে। যত বয়স বাড়ছে, চুল যত পাকা হচ্ছে, তত মুখের বুলি ফুটছে। রেগে যান ইন্দুবালা। যেতে হবে না, তোকে আজ কোনো কাজ করতে হবে না ধনা, আমি নিজেই আজ সবকিছু করব। ধনঞ্জয় বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলে, করো। ইন্দুবালা সত্যি সত্যি বাসি কাপড় ছেড়ে বাজারের থলে নিয়ে বেরিয়ে পড়েন। অনেকদিন পরে তিনি নিজে বাজার যাচ্ছেন। একবার নিজে মনে করে দেখে নেন ব্লাউজের ফাঁকে টাকার ব্যাগটা নিয়েছেন কিনা। অনেক সকালে মেসের বারান্দায় দাঁড়িয়ে কিংসু খিনজান ও মহাজানের তার্কিক পয়েন্টগুলো মিলিয়ে দেখছিল। বৌদ্ধ শ্রমণদের মতো উষাকালীন মেঘমালা দেখার জন্য সে বেশ কয়েকদিন ট্রাই করেছে, কিন্তু মোবাইলে অ্যালার্ম বেজে গেছে তার মতো করে। আর কিংসুক নিজে পাশ ফিরে শুয়ে অকাতরে ঘুমিয়ে ভাত খাওয়ার সময় উঠেছে। আজ কি কুক্ষণে যে এতটা গরম পড়েছে আর ঘুম ভেঙেছে সে বুঝতে পারছিল না। যাই হোক, উঠেই যখন পড়েছে তখন সে ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করলো। সামনেই বিয়ে ফাইনাল। নালন্দা থেকে হস্তিনাপুর হয়ে তিব্বতে যাওয়ার আগে সে দেখল ইন্দুবালা হাতের হোটেলের দরজা খুলে স্বয়ং ইন্দুবালা বেরিয়ে পড়লেন। হীনযান মহাযান মধ্যপথে রইল। কিংসুক চিৎকার করল, ও দিদা, এত সকালে কোথায় যাচ্ছ? ইন্দুবালা হাতের ব্যাগখানা উঁচু করে দেখালেন। কিংসুক হুড়মুড় করে নেমে এলো সিঁড়ি দিয়ে জামার বোতাম আটকাতে আটকাতে। চলো, আমিও যাব। ইন্দুবালা অবাক হয়ে তাকান কিংসুকের দিকে। তুই কেন যাবি? ভোর রাত থেকে তো দেখলাম পড়াশোনা করছিস, ঘরের আলো জ্বলছিল যে। কিংসুক বলে, ধুর, পড়ছিলাম কোথায়, বেজায় গরমে ঘুম আসে নাকি? তার চেয়ে বরং এটাই ভালো হলো, তোমার সাথে বাজার করতে যাব। দাও দেখিনি ব্যাগ দুটো। ইন্দুবালার হাত থেকে কিংসুক ব্যাগ দুটো নিয়ে নেয়। ছেলেটাকে ভালো লাগে ইন্দুবালার। সময় নেই অসময় নেই মেসের বারান্দা থেকে দিদা বলে হাঁক দেয়। ওদের ঘরটা ইন্দুবালার ঘরের ঠিক সামনে, রাস্তার উল্টো দিকে। অনেক রাত পর্যন্ত ঘুম না এলে ইন্দুবালা সেলাই ফোলাই করেন। কিংসুক চিৎকার করে ওপারের জানলা দিয়ে, এবার তো ঘুমো, তোমার চোখ খারাপ হলে আমাদের উপোস করে থাকতে হবে। তোমার ধনার যা রান্নার হাত। নিচ থেকে ধনঞ্জয় কাইমাই করে সাপ সাপান্তর করে। তার যত অভিযোগ ইন্দুবালাকে, তার জন্যই ওই গাল টিপলে দুধ বেরোনো ছেলেগুলো তাকে হতচ্ছেদা করে। যদিও খেতে না এলে ধনঞ্জয় ওদের ডেকে নিয়ে আসে, আদর করে বসিয়ে খাওয়ায়, শরীর খারাপ হলে 7 বার গিয়ে খবর নিয়ে আসে। ছেলেরাও ভালোবাসে তাকে খুব। জর্দাটা বিড়িটা হয়ে যায় ছেলেগুলোর কল্যাণী। আজ কি বাজার করবে দিদা? কেন, হোটেলের বোর্ড দেখিসনি? দেখেছি তো, ভাত, সোনামুগের ডাল, মোচার ঘন্ট, মাছ। ওই দেখো, কোন মাছ লেখনি কিন্তু। ইন্দুবালার সামনে দিয়ে তখন মাথা ভর্তি কলমি শাক নিয়ে যাচ্ছে একটা বউ। ইন্দুবালা থমকে দাঁড়ান। ও বউ, শুনছো?
বউটা ঘুরে তাকায়। কলমি শাক কোথায় পেলে? তোমার বাড়ির? বিক্রি করতে নিয়ে যাচ্ছ? বউটা হাসে। মেয়ের বাড়ি গেছিলাম, আমার তো আর পুকুর নেই, ও শাউরির বড় একটা পুকুর ছিল, তা সেই পুকুরের। ইন্দুবালা বলেছিল, কেন বলেছ এখন আর নেই? বউটার মাথা থেকে কিংসুক শাকের বোঝাটা নামাতে সাহায্য করে। হাঁপ ছাড়ে বউটা। ডোবা হয়ে গেছে মা, এবার হয়তো ফেলাট উঠবে, তা মেয়ে বলল নিয়ে যাও যে কদিন আছে। ইন্দুবালা কলমি শাকের আটি তোলেন। সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। নাকের কাছে নিয়ে এসে শোকেন। কিংসুক জানতে চায়, এইভাবে বুঝি শাক চেনে গন্ধ শুকে? হাসে বউটা, না গো না, মা আমার পুকুর চিনছে গো। ইন্দুবালার সামনে ভেসে ওঠে বর্ষার জলে থই থই উঠোন, ভাই বলে মিলে নাচানাচি। আমাদের কেন পুকুর নেই ঠাম্মা? ততক্ষণে ঠাম্মার কলমি শাক বাছা শেষ। বারণ ছিল যে বংশে, কেন বারণ তার বিস্তারিত গল্পে এবার আসা যাক। কারণ ইন্দুবালার বাজার করতে সময় লাগে ঢের। ইন্দুবালার দাদুর দাদু যখন কলকাতার পাট চুকিয়ে খুলনার কলাপোতায় পিতৃস্তত্ব রক্ষার জন্য থাকতে শুরু করলেন, তখন বর্ষাকাল। চারিদিকে উপছাপা হয়ে আছে নদীগুলো, খালগুলো, বিলগুলো। বাড়ির মধ্যে চারদিকে থই থই করছে জল। কোনটা পুকুর আর কোনটা উঠোন তা ঠাউর করা বেশ মুশকিল হচ্ছে। হামেশাই শোনা যাচ্ছে গ্রামে সাপে কেটে মৃত্যুর খবর। এদিকে যাকে বিয়ে করে এনেছে বিশ্বম্ভর, সে একেবারে শহুরে মেয়ে, খাস নবদ্বীপের। সেই মেয়ে এই অজগায়ের চারিদিকে জল, সাপে কাটা এইসব দেখে প্রথম দিনই তো পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তার সৎমা যে তার সাথে এই অবিচার করবে কোনোদিনও সে ভাবতে পারেনি। ভালো পাত্রের কি আকাল পড়েছিল জ্যোৎস্নাময়ীর জন্যে? কত কত সম্বন্ধ এসেছিল বর্ধমান, রাজশাহী, হাতিমপুর থেকে। ময়মনসিংহের এক জমিদারও এসেছিলেন। বাবা বুড়োর সাথে মেয়ের বিয়ে দেবেন না বলে সেই সম্বন্ধও নাকচ হলো। শেষকালে মেয়েকে গৌরী দান করবেন নাকি? যারা আসে তারা নাকচ হয়। এদিকে সৎমার আগে শুধু ফুলে ফুলে ওঠে। তারই বয়সী এক মেয়ে বাড়িতে থাকবে ঘাড়ের ওপর। এখন চুপ করে আছে, পরে এই মেয়ে যে ফোঁস করবে না তা কে বলতে পারে? জ্যোৎস্না বাইরেও বয়ে গিয়েছিল সেই মেয়েটিকে মা বলতে। দুজনের মুখ দেখা দেখি বন্ধ ছিল। জ্যোৎস্নাময়ী থাকতো দোতলার তার মায়ের দিকে। তার নতুন মা তার নতুন দাস দাসী নিয়ে একতলায়। ওপর নিচ করায় বাবার অসুবিধে হতো, হাঁপের টান ধরতো। হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নাময়ীর বাবা তার মেয়ের বয়সী নতুন বউকে বোঝাতো, ওই তো বয়স মেয়েটার, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিই কি করে, আর দিলেও সুপাত্রের হাতে দিতে হবে তো। বুড়ো স্বামীর এই দ্বিচারিতা যেন কুড়ে কুড়ে খাচ্ছিল নতুন মাকে। মুখ ঝামটা দিত যখন তখন। মেয়েকে বিয়ে দেবেন না দোজ বুড়োর সাথে, অথচ নিজে বিয়ে করে এনেছেন মেয়ের বয়সী একটা মানুষকে। বাড়িতে যখন অশান্তির চরমে, ঠিক সেই সময় শহরে কলেরার জন্য ভলেন্টিয়ার হয়ে এলো একদল যুবক কলকাতা থেকে। তারা গান্ধীজির স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত। বিবেকানন্দের সেবা তাদের বুকে, রবীন্দ্রগানের কলি তাদের লব্জ। একদল উঠতি যুবকদের মধ্যে যে হোমিওপ্যাথি ডাক্তার, তাকে বেশ পছন্দ হয়ে গেল জ্যোৎস্নাময়ীর বাবার। বেশ গোল গোল চোখ, চওড়া ছাতি, বুকের পাটা আছে বলেই না কলেরা রোগী দেখতে আসে। তিনকুলে একমাত্র খুলনায় পিতা ছাড়া আর কেউ নেই। ঝাড়া ঝাপটা হাত পা, কথায় বার্তায় নম্র, শান্ত, সদালাপি, সর্বোপরি কর্মঠ। এমন একটা ছেলেকেই যেন মনে মনে খুঁজছিলেন তিনি। দেরি করলেন না জ্যোৎস্নাময়ীর বাবা। কথা চলল তাড়াতাড়ি খুলনা আর নবদ্বীপের মধ্যে। পাকা কথা হয়ে গেলে আশ্বাস দিলেন বাবা মেয়েকে,
ভয় পাস না মা, এই জামাই আমার সোনার জামাই হবে, দেখে নিস। কলকাতায় কত বড় একটা মেসে থাকে, দেখবি তোকে নিয়ে গিয়ে কেমন টেরাম লাইনের পাশের বাড়িতে রাখে। জ্যোৎস্নাময়ী কোনোদিন টেরাম দেখেনি, শুনেছে দুটো লিকলিকে লাইনের উপর দিয়ে সেই টেরাম কলকাতার শহরে চক্কর মারে। সাহেব শুভরা সেই টেরামে ওঠে, যে যা জায়গায় চলে যায়, ঠুং ঠুং করে কাচের চুরির মতো আওয়াজ হয় টেরামে। জ্যোৎস্নাময়ী তো সেই টেরাম লাইনের পাশের বাড়িতে থাকার স্বপ্নে বিভোর হয়ে রইল। এদিকে তার বিয়ে হয়ে গেল বেশ ঘটা করে বৈশাখের কোনো এক শুভ দিনে। ফুলশয্যার খাটে শুতে এসে জানতে পারল বিশ্বম্ভরের পরিকল্পনা। বিয়ে করে সে আপাতত বউকে রেখে যাচ্ছে বাপের বাড়ি। এই কদিন জ্যোৎস্নাময়ী একটু মানিয়ে গুছিয়ে এখানে থাকুক, কারণ মাত্র কয়েকদিনের জন্য কলকাতায় যাওয়া মানে খরচ। একই নতুন বউ, তার উপরে বাড়ি ভাড়া করা, সংসার নতুন করে পাতানো খুবই ঝামেলার হবে। আর তো 1 মাসের মধ্যে কলকাতার পাট চুকিয়ে বিশ্বম্ভর চলে যাবে খুলনা। সেখানে তার বাবা মৃত্যু শয্যায়। ছেলেকে পাশে পেলে তিনি খুশি হবেন, ছেলে বউয়ের সেবা পাবেন, এগুলোর সাথে বাড়ির জমি জায়গাও দেখাশোনা করা যাবে। আর ডাক্তারি প্র্যাকটিসটা ঠিকভাবে চালালে তো আর কথাই নেই। পিলপিল করে লোকজন লাইন হয়ে দাঁড়াবে দরজার সামনে। যদিও কোনোদিন তেমন রোগীর ভিড় হয়নি বিশ্বম্ভরের, তবে স্বদেশী করা এক ডাক্তারকে চিনে নিতে অসুবিধে হয়নি আশপাশের গায়ের মানুষদের। যতটা না আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য ডাক্তারি করতেন বিশ্বম্ভর, তার থেকে বেশি সাহায্য হতো গরিব গুরব মানুষগুলোর। কিন্তু সেসব তো আরো পরের কথা। আপাতত তার সামনে যে নতুন বউটি বসে আছে, একবারের অনুরোধেই খুলে ফেলেছে মাথার ঘুমটা। সেই মেয়েটা কি ভাবছে বোঝার চেষ্টা করছে বিশ্বম্ভর। যদিও এই মুহূর্তে মেয়েটির টানা দুটো চোখ ভরে উঠেছে জলে। আর ভরবে নাই বা কেন? খুলনা জায়গাটা কেমন তার আগে ঠিক ধারণা ছিল না জ্যোৎস্নাময়ীর। ততদিনে তো সে স্বপ্নটা দেখে রেখেছে টেরাম লাইনের পাশে বাসার, খোলা ছাদের রান্নাঘর, একটু দূরে কালীঘাটের মায়ের মন্দির, প্রতি অমাবস্যায় মায়ের মুখ দর্শন, পালা পার্বণে গঙ্গায় স্নান, রথের মেলা, চড়কে জেলে পাড়ার সং, মাথায় আগুন জ্বলতে থাকে জ্যোৎস্নাময়ীর। কাজেই ফুলশয্যায় স্বামীর গায়ের ঘেমগন্ধের সাথে খাটের রজনীগন্ধা কেমন যেন গুলিয়ে ওঠে। মাঝরাতে দোর খুলে মেয়ে গিয়ে শোয় তার পুতুল ঘরে। নিজের মা থাকলে এমনটি কখনো করতো না, দিত অমন ছেলের মুখে নুরো জেলে। বিয়ের আগে এক কথা, বিয়ের পরে অন্য। মা মরা মেয়ে বলে তার কোনো দাম নেই গো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাময়ী। ভোরাতে গা শিরশির করে উঠে দেখেছিল ওই অত বড় পুরুষ মানুষটা তাকে জড়িয়ে ধরে নিঃসারে ঘুমোচ্ছে পুতুল ঘরে। কখন উঠে এসেছে খাট থেকে জানেও না সে। ভোরের আলো এসে পড়েছে বিশ্বম্ভরের মুখে। কি সুন্দর লাগছে। জ্যোৎস্নাময়ীর খুব ইচ্ছে করছিল লোকটাকে ভালোবাসতে, হালকা আলোয় ঠোঁটের উপর চোখের পাতায় চুমু খেতে। জ্যোৎস্নাময়ী পারেনি। তখনও মনের মধ্যে কলকাতায় না থাকতে পারার শোক উথালা পাথাল করছিল। বিশ্বম্ভরের বাবা মারা গেলেন বিয়ের কিছুকালের মধ্যে। ছেলে শ্রাদ্ধ শান্তি করলো বউকে ছাড়াই। জেদ করে থাকলো জ্যোৎস্নাময়ী নবদ্বীপে। একটা চিঠি পাঠালেই তাকে যেতে হবে নাকি? স্বামী হয়েছে তাহলে কিসের জন্য? নিজে এসে নিয়ে যেতে পারে না? জ্যোৎস্নাময়ী বাড়িতেই তার না দেখা শ্বশুরের জন্য ঘাট করলো। নখ কাটলো বাড়ির মধ্যে পাঁচিল ঘেরা পুকুর ঘাটে বসে। পুরোহিত এসে জল দেওয়ালো শ্বশুরকে। ব্রাহ্মণ খেলো। নিয়ম ভঙ্গের দিন অসহ্য কাটাতে জলঙ্গিতে গেল বাড়ির পালকি জ্যোৎস্নাময়ীকে চান করাতে। বর্ষার জলঙ্গি তখন ফুলে পেঁপে উঠেছে। পালকি শুদ্ধ জ্যোৎস্নাময়ীকে জলে চোবানো হলো। এমন শীতল জলে এর আগে কখনো সে স্নান করেনি, আর এইভাবে পালকির ঘেরা টোপে মধ্যেও না। তার যেন মনে হলো জলঙ্গির জলরাশির প্রবল চাপে এক অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে পালকিটা।
চোখ খোলার চেষ্টা করলো জ্যোৎস্নাময়ী, আর ঠিক তখনই যেন সে দেখতে পেল বিশ্বম্বরের শান্ত মুখটা। শিরশির করে ওঠে গা জ্যোৎস্নাময়ী। এমন শিরশির করেছিল সেই ভোর রাতেও, যখন দুটো শক্ত হাত তাকে পরম মমতায় ভালোবাসায় জড়িয়ে শুয়েছিল পুতুল ঘরে। একটা দেহের ওম যেন আরো একটা দেহে স্পর্শ করছিল। ঘাড়ের কাছে ঘন নিঃশ্বাসের হলকা লাগছিল যেন জ্যোৎস্নাময়ী। আর ঠিক সেই সময় সারা গা বেয়ে যেন কি সব উঠতে থাকে তার, চিরবির করতে থাকে তার গোটা গা জুড়ে। কারা যেন আঙুল বোলাচ্ছে তার গায়ে। প্রচণ্ড ভয় পালকির ভেতরে অন্ধকারে জলের মধ্যে দম বন্ধ হয়ে আসে যেন তার। চিৎকার করে ওঠে জ্যোৎস্নাময়ী। পালকি বেয়ারারা বুঝতে পারে পুণ্যস্নান হয়েছে বটে মেয়ের। তারা আবার ডাক ছাড়তে ছাড়তে ঘাট পেরোয়, মাঠ পেরোয়। আর এদিকে দিনের আলোতে জ্যোৎস্নাময়ী দেখে তার পালকিতে মেঝেতে কাপড়ে কোচরে শাড়ির আঁচলে জাপটে জড়িয়ে আছে চিংড়ি মাছের ঝাঁক। কোনোটা নড়ছে, কোনোটা অল্প জলেই পালকির কাঠের মেঝেতে খাবি কাটছে। ভয়টা কেটে যাচ্ছে জ্যোৎস্নাময়ীর। তাহলে এরাই এতক্ষণ গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, চিরবির করছিল? কি যেন এক অনাবিল আনন্দে মন ভরে উঠছে তার। কুড়িয়ে বাড়িয়ে আঁচল ভর্তি করছে সে, একটাও চিংড়ি যেন নষ্ট না হয়। বাড়ি ফিরে দাসীর হাতে আঁচল ভরা চিংড়ি দিয়ে জ্যোৎস্নাময়ী হুকুম দেয়, ওপরে মায়ের ঘরের আমিষের রান্নাঘরটার দোর খোলো, পরিষ্কার করো, আমি রান্না করব। দাসী যেন আকাশ থেকে পড়ে। বলে কি মেয়েটা, আজ শ্বশুরের তেল ছোঁয়ানি, বাইরে থেকে বামুনরা এসে বসে আছে, মেয়ে পায়ে তেল ছুঁয়ে গেছে জলঙ্গিতে ডুব দিতে, ফিরে এসে পাতায় তুলে দেবে ইলিশ মাছ ভাপা, গরম ভাত, মাছের ডিমের বড়া। এই যে এত রান্না করলো ঠাকুর। বিরক্ত হয় জ্যোৎস্নাময়ী। উনুনটা নিকো দেখি, আমি চট করে কাপড়টা ছেড়ে আসি। দাসীর মুখে আর কথা সরে না। যে মেয়েটা খায় না দায় না, বাড়ির কারো সাথে কথাটি বলে না, সেই মেয়ে উনুন নিকানোর কথা বলছে কেন? আঁচল ভরা চিংড়ি মাছও বা কোথায় পেল? দাসী সময় নষ্ট করে না, রান্নাঘর পরিষ্কার করে, উনুন ধরিয়ে বসে থাকে। জ্যোৎস্নাময়ী নতুন একটা তাঁতের শাড়ি ভাঙে, আলতা পরে, কপালে সিঁদুর দিয়ে রান্নাঘরে ঢোকে। দাসীর মনে হয় যেন সাক্ষাৎ অন্নপূর্ণা এসে ঢুকলেন রান্নাঘরে। তার যেন গড় হয়ে পেন্নাম করতে ইচ্ছা হয়। এই রান্নাঘর ব্যবহার হয় না মোটেই। জ্যোৎস্নাময়ীর মায়ের রান্নাঘর। মা মারা যাবার পরে এই রান্নাঘরের পাট উঠছে বাড়িতে নতুন মা আসার পর থেকে। তাও সেটা বছর 3 তো হলোই। তাই জিনিসপত্র বাড়ন্ত থাকে। এই অবেলায় কোথায় বা আর কিছু খুঁজতে যাবে সে? চট করে তাকিয়ে নেয় চারপাশটা। কি আছে আর কি নেই এর হিসেবটা পরিষ্কার হয়ে যায় নিজেদের কাছে। দাসী সেই কচি চিংড়িগুলোকে ততক্ষণে মাখিয়ে রেখেছে নুন হলুদ। জ্যোৎস্নাময়ী লোহার কলায় উনুনের আঁচে বসায়, অল্প তেলে চিংড়িগুলোকে ছেড়ে দেয়। এপিটোপিট ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে জল ঢালে। জলঙ্গির কচি চিংড়ির গা থেকে বেরোতে থাকে মিষ্টি জলের রস। গোটা বাড়ি কালো জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদের সুবাসে ভরে যায়। জ্যোৎস্নাময়ীর বাবা ব্রাহ্মণ বিদায় দিয়ে সবে ছোট পক্ষের রান্নাঘরের পিঁড়েতে বসেছে যাচ্ছিলেন দুপুরের আহার সারতে, কিন্তু তা তার হলো না। পঞ্চদেবতাকে স্মরণ করে প্রথম গাস মুখে নেওয়ার আগেই উঠে এলেন দোতলায় অনেক দিনের বন্ধ রান্নাঘরের সামনে। জ্যোৎস্নাময়ী আন্দাজ করেছিল এমনটাই হবে। আসর পেতে জলের গ্লাস নিয়ে অপেক্ষা করছিল। সেদিন তার বাবা মায়ের রান্নাঘরের কতদিন পর খেতে বসলো। মনে পড়ল বড় বউয়ের কথা, তার হাতে চিংড়ির হলুদ গালা ঝোলের সুবাস। হাপুস উপুস করে বাবা ভাত খায়, ঝোলের কাঁচা লঙ্কা ডোলে, চোখ দিয়ে জল পড়ে তার। সেটা বড় বউয়ের স্মৃতিতে নাকি অনেকদিন পরে পুরনো রান্না খাওয়ার আনন্দে বোঝা যায় না ঠিক। খাওয়া শেষ হলে পান এগিয়ে দেয় জ্যোৎস্নাময়ী। বাবা মেয়েকে আশীর্বাদ করেন।
কি চাস মা, একবার মুখ ফুটে বল। সারা বাড়ি কানাকানি হয়, এই বুঝি মেয়ে তার নিজের নামে সব সম্পত্তি চেয়ে নিল। খাওয়া ছেড়ে অন্দরের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকে ছোট মা ভয় ভয়। জ্যোৎস্নাময়ী অস্ফুটে তার বাবাকে বলে, একবার চিঠি লিখুন, তিনি যেন এসে আমাকে নিয়ে যান। কথাগুলো বলেই জ্যোৎস্নাময়ী লজ্জায় রাঙা হয়ে যায় ঝোলের চিংড়িগুলোর মতোই। মেয়ে বাড়ি লিখিয়ে নিল না, জমি জমা সম্পত্তি কিচ্ছুটি না, এমনকি শখের পুতুলগুলোও না, শুধু গরুর গাড়ি বোঝাই করে নিয়ে এলো মায়ের রান্নাঘর, দেওর ঢাকনা খুন্তি, আর সেই আমিষের বড় লোহার কড়াইটা। বিশ্বম্বর বাধা দেয়নি, সে জানতো নতুন সংসার করতে তার সবটাই লাগবে, কোনো কিছুই ফেলা যাবে না। কলমি শাক কিন্তু বোর্ডে লেখা ছিল না দিদা। অনেকগুলো কলমি শাকের আটি বাজারের ব্যাগে ভর্তি হওয়ার পর কিংসুক বলে, লেখা ছিল না তো ছিল না, খাবি, সঙ্গে একটু করে না হয় কাসুন্দি দেব। ইন্দুবালা এগিয়ে যান তরবর করে মাছের বাজারটার দিকে। এই যে ধনা, ওই চিংড়িগুলো কি তোর বিক্রি হয়ে গেছে? ধনা অনেকদিন পরে দেখল ইন্দুবালাকে। সে কি গো দিদা, তুমি আজ বাজারে? ধনঞ্জয়ের কি হলো আজ? ইন্দুবালা চিংড়িগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলেন, কিচ্ছু হয়নি তার, কি আবার হবে? কেন, আমি এসেছি ভালো লাগছে না তোর? ধনা চা আনতে পাঠায়। নিয়ে যাও দিদা সবটা, ভেরির নয় কো। ইন্দুবালা চেনেন কোনটা ভেরির চিংড়ি, কোনটা নদীর। সকালবেলা একটা বড় গামছা নিয়ে ভাই বোনে চুপি চুপি চলে যেতেন কপোতাক্ষের ঘাটে। ততক্ষণে জড়ো হয়েছে গ্রামের অন্য সব ছেলে মেয়েরাও। ওদিকে আকাশ আসছে কালো হয়ে, ফুসে ফুসে উঠছে সেই কবেকার দাঁড়াও পথিক বরের নদী। গামছা জলে ফেললেই উঠছে ঝাঁকের চিংড়িগুলো। হাতে করে একটা চিংড়ি তুলে মুখের সামনে ধরেন কিংসুকের ইন্দুবালা। কেমন এখনো নড়ছে দেখেছিস? কিংসুক দুপা পিছিয়ে আসে। এমনিতে সে বড় পেটুক, খাবার পেলে সে আর কিছু চায় না, কিন্তু এইসব শাক সবজি মাছ সে বরাবর দেখে এসেছে মরা। জ্যান্ত জিনিস যে এমন হতে পারে সেই অভিজ্ঞতা তাই এই ছাত্র জীবনের বাইরে। এই ছোট চিংড়ি দিয়ে বুঝি মালাইকারি হবে? ইন্দুবালা বলে, তোর মুন্ডু, কেমন হলুদ গালা ঝোল করে দেব দেখিস। কিংসুক মাথা নাড়ে। ঠিক হচ্ছে না কিন্তু দিদা, বোর্ডে এইসবের কথা লেখা ছিল না মোটেই। ইন্দুবালা বলে, কেন, মাছের কথা লেখা ছিল না? এই তো হয়ে গেল, চিংড়ি মাছ নিয়ে নিলাম। কিংসুক মাথা চুলকায়। চিংড়ি আবার মাছ কোথায়? বইতে লেখা আছে ওগুলো জলের পোকা। অনেকদিন পরে যেন ইন্দুবালা একটু হা হা করে হাসেন। বাজারের লোকজন পাশে জড়ো হয়। কি হয়েছে মা, হাসো কেন? ইন্দুবালা মাথা নাড়েন। কিচ্ছু না, নাতির কথায় মজা নিচ্ছিলাম। তোমরা তাড়াতাড়ি খেতে এসো সবাই। ফেরার পথে একবার ইন্দুবালা দাঁড়িয়েছিলেন কাশি মুদির দোকানে কালোজিরে কিনতে। বোর্ডটা কিংসুককে দিয়ে মুছিয়ে লেখালেন, ভাত, কলমি শাক, চিংড়ি মাছের হলুদ গালা ঝোল, বেগুনের টক। অনেকদিন পর বাজার করে এসে প্রসন্ন চিত্তে স্নান করতে গেলেন ইন্দুবালা কর্পোরেশনের তোলা জলে। গায়ে জল পড়তে পুকুরের ভাবনাটা আবার মাথায় চাকার দিতে শুরু করলো। বাড়ির পিছনের বাগানটার মতো এই বাড়িতেও যদি একটা পুকুর থাকতো, এই একটা ব্যাপার শাশুড়িকে বলার পর মুখঝামটা খেতে হয়নি। বাড়ায় সেই সময়কার আত্মীয়রা মস্করা করতে এলে মুখের উপর বলে দিয়েছেন, ঠিকই তো বলেছে বউ, পুকুর থাকলে কত সুবিধে হতো বলো দেখি, নিজের জল বলেও তো কিছু একটা থাকতো। তা ও বউ, তোমাদের গ্রামের বাড়িতে কি পুকুর আছে? উত্তর দিতে পারতেন না ইন্দুবালা। তিনি জানেন নেই বললেই তার শাশুড়ি মস্করা করতে ছাড়বেন না।
আর মিথ্যে কথাও এই বুড়ো মানুষটাকে বলা যায় না। সন্ধে দেওয়ার অছিলায় উঠে পড়তেন তিনি। কথা আর এগিয়ে যাওয়ার পথ পেত না। জ্যোৎস্নাময়ীর কোন ছবি ইন্দুবালা দেখেনি, একমাত্র ফ্রেমে উইয়ে কাটার আলতা পরানো পায়ের দুটো ছাপ ছাড়া। ঠাম্মা সেখানেই চন্দন দিত, সন্ধে দেখাতো। তার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল নাকি এইসব। আর মাঝে মাঝে সেই লোহার কড়াই সিন্দুক থেকে বেরোলে গল্প হতো জ্যোৎস্নাময়ীর। কই রে ইন্দু, নিয়ে আয় হলুদের কৌটোটা। ঠাম্মা হাঁক পাড়ে, বেলা যে অনেক হলো। ভাইকে পাঠায় পাশে ভবেশদের বাড়িতে কাঁচা লঙ্কা আনতে। ইন্দুবালার গামছা দিয়ে যে চিংড়ি ধরেছে সেগুলো দিয়ে আজ ঠাম্মা রান্না করছে চিংড়ির হলুদ গালা ঝোল। কিন্তু এই গল্পের সাথে বাড়িতে পুকুর না থাকার কি সম্পর্ক? প্রশ্ন করে ইন্দুবালা। দাও দেখি আমি একটু নাড়ি ঝোলটাকে। ইন্দুবালা ঠাম্মার হাত থেকে খুন্তিটা নিয়ে নাড়তে থাকে এদিক থেকে ওদিক ঝোলটাকে। চিংড়িগুলো সেই হলুদ ছোপা ঝলে কেমন যেন ডুবসাঁতার দিতে দিতে ভেসে ওঠে। ওই দেখো না, শেফালিরা কি সুন্দর বাড়ির পুকুরে জারিয়ে রাখে মশারির জালে চিংড়িগুলো। মনিরুল তো আরো বুদ্ধি করে পাটকাঠি দিয়ে সরজাল করে। অল্প অল্প করে পুকুরের মধ্যে জমায় মাছগুলো, আর তারপর একদিন চিংড়ি খাওয়ার উৎসব হয়। আর তুমি কি না মাটির হাঁড়িতে জারিয়ে রাখতে বলে চিংড়িগুলোকে। ওইটুকু হাঁড়িতে আর কতটুকুই বা ধরে। একদম ভালো লাগে না ইন্দুবালার। বসদের মতো যদি তাদেরও একটা পুকুর থাকতো, নয়তো শেফালিদের মতো অন্তত একটা ডোবা, কি মজাই হতো তাহলে। টকবক করে ফুটে থাকা ঝোলে আরো দুটো লঙ্কা দিয়ে ঢাকনা দেয় ঠাম্মা। পুকুর নেই বলে তার নাতনির বড় দুঃখ। তারও যে ছিল না তেমনটা নয়। পুকুর হলো গেরস্তের লক্ষ্মী। মাছটা, শাকটা, জলটা তা থেকে যেমন পাওয়া যায় ঠিক তেমনই চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতায় সিন্নি ভাসাতে, ইতু পুজোয় ঘট বিসর্জন দিতে, বাস্তু পুজোয় জল পুজো করতে, বিয়েতে জল সইতে একটা নিজের পুকুর থাকবে না, তাও কি করে হয়? কিন্তু ওই যে অদৃষ্ট। যাও, তোমার কাছে আর কোনো গল্প শুনবো না, চিৎকার করে ইন্দুবালা। তার ভাইও ঠাম্মার আঁচল ধরে বলে, দিদি কাজ যে ঠাম্মা, বলো না পুকুরের গল্পটা। জ্যোৎস্নাময়ীও কাঁদতো সারাক্ষণ। এই নদী নালার দেশে বর্ষাকালে সংসার পাততে এসে চোখের জলে নাকের জলে হচ্ছিল সে। নবদ্বীপে ছিল বাবার পাকা বাড়ি, লোহার ঘোরানো সিঁড়ি। আর খুলনার অজগা কলাপোতাতে শ্বশুরের মাটির বাড়ি, মাটির দাওয়া, উঠোনবর্তী পাশের বাড়ির পুকুরের জল, সাপে কামড়ানোর সব ভয়ানক গল্প। লম্ফ জেলে কোনো রকমে রান্না করে জ্যোৎস্নাময়ী। সন্ধ্যা হতে না হতেই বেড়ার দিকে উঠোনের শেষ ভাগে কাদের যেন চোখ জল জল করে ওঠে। ওরা কি সব ভূত প্রেত? পাশের বাড়ির বিধবা বউ রাধারানী এসে বলে যায়, মোটেই না, ওগুলো সব শিয়াল। সন্ধে হতেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সাবধানে থেকো বউ, ওরা পারলে মানুষ তুলে নিয়ে যায়। আটকে ওঠে জ্যোৎস্নাময়ী। বিশ্বম্বর অনেক রাতে রোগী দেখে একা একা বাড়ি ফেরে। তার যদি কিছু এসে যায়, শিয়াল যদি ধরে, সাপে যদি কাটে, চিন্তায় চিন্তায় কেমন যেন শুকিয়ে যেতে থাকে জ্যোৎস্নাময়ী। এইদিকে বর্ষা গিয়ে শরৎ আসে, শরৎ গিয়ে হেমন্ত। শরীর ঠিক হয় না তার। গায়ের লোক বলে হাওয়া লেগেছে বউয়ের, পীরের কাছে যাও। বিশালাক্ষী তলায় মাঝে মাঝে আসে কত পীর, কত সাধু সন্ন্যাসী। এদের একটুও বিশ্বাস করে না বীজ সম্ভর, যত বুজরুকি। কিন্তু জ্যোৎস্নাময়ীর মন চায় একবার অন্তত যাক সে। এতদিনে পেটেও তো এলো না কোনো সন্তান। কেন, কোন কারণে? এর মধ্যে গ্রামে এলো এক জল বাবা, কত শত পাহাড় ডিঙিয়ে অনেক মন্ত্রতন্ত্র পড়ে সে নাকি জলে মুখের ছায়া দেখে সব বলে দিতে পারে। রাধারানী দিল খবরটা ইন্দুবালাকে। তাজ্জব সব কথা বলে দেবে নাকি লোকটা।
দরকার পড়লে বাঘে গরুতেও এক ঘাটে জল খাওয়াতে পারে। একদিন বিশ্বম্বর যখন সদরে গেছে ওষুধ কিনতে, জ্যোৎস্নাময়ীর পাশের বাড়ির রাধারানীর সাথে বেরিয়ে পড়ল। বিশালাক্ষী তলায় সেদিন ভিড় ছিল কম। বেদির উপর বসে এক ভিনদেশী সাধু। তিনি অনেকক্ষণ ধরে জ্যোৎস্নাময়ীকে দেখলেন। পেতলের সরার মধ্যে জল নিয়ে এগিয়ে পিছিয়ে মুখাবয়ব দেখলেন, আর চমকে দিয়ে নানা রকমের কথা বলতে শুরু করলেন। যেমন তার মায়ের মৃত্যু হয়েছিল বাড়ির মধ্যে পুকুর পাড়ে বজ্রাঘাতে। দিনটা ছিল সোমবার। এটা একমাত্র জ্যোৎস্নাময়ী ছাড়া এই গ্রামের কারোর জানার কথা নয়। এমনকি বিশ্বম্বরকেও সে কোনোদিন গল্প করেনি। সাধু ভুরু নাচিয়ে বলে, নদীতে স্নান করার সময় গায়ে উঠেছিল চিংড়ি। আতকে ওঠে জ্যোৎস্নাময়ী। সব সত্যি যে? সাধু জানতে চায়, বল কি দিবি? নিদান বলে দেব, সব বিপদ কেটে যাবে। জ্যোৎস্নাময়ী হাতের বালা খুলে দিয়েছিল। সাধু খুশি হয়ে বলেছিল, তোর বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে উপছায়া, পাপ। বাড়িতে একটা নতুন প্রাণের সঞ্চার কর, যাতে অন্য নতুন প্রাণ আসতে পারে। এই নতুন প্রাণটা কি হতে পারে সেটা বুঝতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকেও বলা যায় না। যদি শোনেন সাধু সন্তের কাছে যেতে শুরু করেছে তার বউ, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাধারানী একদিন দুপুরে পান খেতে এসে বুদ্ধি দেয়, যদি বউ বাড়িতে একটা নতুন ডোবা করিস, সেটাও তো একটা নতুন কিছু করা হয়। বুদ্ধিটা ফেলতে পারে না জ্যোৎস্নাময়ী। স্বামীকে বলে, অন্যের পুকুরে যেতে তার বড় সমস্যা, কেমন লজ্জা লজ্জা করে। নিনের বাড়িতে যদি একটা পুকুর থাকতো, নিদেন পক্ষে একটা ডোবা। বিশ্বম্বর রাজি হয়ে যায়। তারও অনেক দিনের শখ নিজের বাড়িতে একটা পুকুরের। জলাশয় শুভর প্রতীক, কল্যাণকর। পুকুর কাটানোর দিনক্ষণ দেখা হয়, সে মহা ঝক্কির ব্যাপার। এত সব জানতো না জ্যোৎস্নাময়ী। ভূমিকে পুজো করে, পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে প্রথম মাটি কাটা হয়। একদিনেই অনেকটা মাটি গোল করে কেটে ফেলে লোকজন। বাড়ির চারপাশটা যেন মেলার মতো মনে হয়। সেদিন হঠাৎ রাতে বৃষ্টি নামে, করকর করে বাজ পড়ে, আর সে কি ঝড়! অনেক ভোরে জ্যোৎস্নাময়ীর ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিশ্বম্বর অকাতরে ঘুমাচ্ছে। হঠাৎ যেন তার মনে হয় জলের কলকল আওয়াজ। প্রথম দিনের পুকুর কাটাতে ভর্তি হয়ে গেল নাকি? জল দেখতে উঠে পড়ে জ্যোৎস্নাময়ী। আতখোড়া পুকুরের সামনে এসে থমকে দাঁড়ায়। কোথায় জল? শুকনো খটখটে মাটি, আর সেই হা করা বিশাল মাটির গর্তে পড়ে আছে সাদা থান পরা পাশের বাড়ির বিধবা রাধারানী, যার মুখের একদিকটা খুবলে নিয়ে গেছে শেয়াল। বাতাস ভারী হতে থাকে, ফিসফিস করে যেন কারা কথা বলে চারপাশে। পেছন ফিরতেই জ্যোৎস্নাময়ী দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কবেকার মরে যাওয়া তার মৃত মা। জানতিস না খুকু, পুকুর ঘাটে বজ্রাঘাতে মরণ হয়েছিল আমার? আতকে ওঠে জ্যোৎস্নাময়ী। চোখ মেলে দেখে ঘুমোচ্ছিল সে। পাশে বিশ্বম্বর নেই। বিভৎস স্বপ্নের রেশ নিয়ে দালানে এসে বুঝতে পারে কাজ বন্ধ রেখেছে মাটি কাটাইয়ের লোকেরা। পাশের বাড়ি থেকে কান্নার সুর ভেসে আসছে। বিধবা মা রাধারানী ভোরবেলায় মারা গেছে ভেদ বমিতে। পুকুর কাটানো বন্ধ করে দিল বিশ্বম্বরের গায়ের লোকজন। বাধা পড়েছে কাজে। মাটি কাটার লোকগুলোও ফিরে গেল। তারও অনেক পরে বাড়ির পূব দিকে বিশ্বম্বর একটা কুয়ো খনন করেছিল। ততদিনে অবশ্য তার ছেলে মেয়েতে সংসার ভরে উঠেছে। এই গ্রামে সেই প্রথম কুয়ো, যে কুয়োতে ইন্দুবালার ভাই একটা কচ্ছপ পুষেছিল। নাম রেখেছিল কুমড়ো। ওপর থেকে মুড়ি দিলে কুমড়ো ভেসে উঠত। ছোট্ট হা করে জলে ভেজা মুড়িগুলো গিলে গিলে খেত। ঠাম্মার কুর্ম অবতারের গল্প হয়তো মনে ছিল তার। সবাই আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে আসে। বাবা, ইন্দু, ভাই, মাকেও বসে যেতে বলে ঠাম্মা। গরম ভাতের সাথে আজ সে শুধু চিংড়ির হলুদ গাদা ঝোল সেই কবেকার গল্প হয়ে যাওয়া জ্যোৎস্নাময়ীর লোহার কড়ায়। লোহার কড়াই ইন্দুবালার হোটেলেও আছে,
কিন্তু জ্যোৎস্নাময়ের মায়ের কড়াইয়ের মতো না। তিনি যদি তার মায়ের সব বাসনগুলো নিয়ে আসতে পারেন, তাহলে ইন্দুবালাই বা পারবেন না কেন? লক্ষ্মী তার চোখ গোল্লা পাকিয়ে বলেছিল, হ্যাঁ ঠিকই তো, নিয়ে আসলি না কেন ওইগুলা? ইন্দুবালা হাসেন। তখন কি করে জানবেন এই এত বড় হোটেল হবে তার? লক্ষ্মী বলে, এক মাছলিওয়ালি বন্ধু হবে, 3-3টে ছেলে মেয়ে নিয়ে অকালে বিধবা হবেন, আর কোথাও কোনোদিন যাওয়ার জায়গা থাকবে না, এমনকি বাপের বাড়িও না। থম মেরে বসে থাকেন ইন্দুবালা। কিন্তু আজ লক্ষ্মীও বা কোথায়? কেউ কোথাও নেই। আর যখনই মনে হয় কেউ নেই, তখন যেন আর শরীর চলে না ইন্দুবালার। কিন্তু ইন্দুবালার ওপরওয়ালা একজন আছেন, তিনি বাতাসের সাথে ভেসে ভেসে বেড়ান। গরম তেলের ওপর কালো জিরের ফোড়ন পড়তেই চড়বড় করে ওঠেন তিনি। রান্নার নানা রকমের সুবাস পাঠিয়ে লোক জড়ো করেন। ইন্দুবালার তখন আর একা থাকা হয় না। কিংসুক হোস্টেল উজিয়ে ছেলে মেয়েদের দলকে তো নিয়ে এসেছেই, চিংড়ি মাছের হলুদ গালা ঝোল খেতে সেই কত দূর থেকে ডাক্তার হোস্টেলের ছেলে মেয়েগুলোও এসেছে। তাদের মধ্যে কলমি শাক বিক্রি করা বউটাও ছিল। কাসুন্দি দিয়ে কলমি শাক মাখার সময় ইন্দুবালা তার চোখে জল দেখেছেন। আহা, ওরও বড় পুকুরের শখ ছিল গো, ঠিক ইন্দুবালার মতোই। ওর যেন একটা বড় পুকুর হয়, এই মনস্কামনা করার সাথে সাথেই মেঘ ডেকে উঠল, মুষল ধারায় বৃষ্টি নামল। রেডিওতে এক ছোকরা জকি দুকলি গান শুনিয়ে বলল, অবশেষে বর্ষা নামালো শহরে। ইন্দুবালা বিকেলের উঠোনে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেন। মনে হলো তার সাথে যেন ভিজছে গ্রামের ভিটেখানাও, ভিজছে পুঁইয়ের মাচা, ডালিম গাছ, গন্ধরাজ লেবু, কালনার আতা, নারকেল গাছে জড়িয়ে ওঠা চুই ঝাল। এখনো সেখানে জল থই থই করে কিনা কে জানে। গামছা দিয়ে কেউ কি আর চিংড়ি মাছ ধরে? তার হলুদ গালা ঝোল হয়? বৃষ্টির জলে ডুব দিতে থাকেন ইন্দুবালা অনবরত। মনে মনে প্রার্থনা করেন, এই ডুবের যেন শেষ না হয় ঠাকুর, কোনোদিন শেষ না হয়। শেষ করলাম কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেলের 6ষ্ঠ পর্ব। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।